নমস্কার। এতক্ষণে সবাই জেনে গেছেন যে নেপালে মূলত তরুণদের নেতৃত্বে এবং অংশগ্রহণে বিরাট বড় বিক্ষোভ হচ্ছে, যেটাকে এখন কায়দা করে বলা হয় জেন জির বিক্ষোভ বা বিদ্রোহ। অনেকে আবার ঠাট্টা করে বলেন গেঞ্জি বিদ্রোহ। তো সেসব চলছে, বিপুল মাত্রা পেয়েছে, সরকার পড়ে গেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। যদিও এ সমস্ত কিছুর মধ্যে ঠিক কি বিপ্লব হচ্ছে বোঝা খুব কঠিন, কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়া, সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকার পড়ে যাওয়া এসব নতুন কিছু নয়। কিন্তু সাধারণভাবে আমরা যা দেখেছি সেটা হলো যারা আন্দোলন করেন কারা করছেন সেটা বোঝা যায়, কারা ক্ষমতায় আসবেন সেটাও বোঝা যায়, কিন্তু ওই বাংলাদেশ থেকে যেটা দেখে আসছি পুরোটাই ধোঁয়াশা। পরবর্তীকালে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা ইউনূস যেমন বলেছেন যে একটা মেটিকিউলাস প্ল্যানিং ট্যানিং কিছু একটা ছিল, হতেই পারে এক্ষেত্রেও আছে, কিন্তু সাধারণভাবে বাইরের লোকেরা এই নতুন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে তার কিচ্ছু টের পান না। এমনকি যারা আন্দোলন করছেন জেনজির সেই সমস্ত ছেলেমেয়েরা যারা রাস্তায় নেমেছেন, তারাও কি করতে চাইছেন আদৌ জানেন কিনা সন্দেহ আছে। কারণ ভবিষ্যৎটা ঠিক কি, দাবিটা ঠিক কি, কোন সরকার ক্ষমতায় আসবে, কিভাবে আসবে, এসবের কিচ্ছু জানা নেই। এবং তার চেয়ে উদ্বেগজনক যে ব্যাপার সেটা হচ্ছে একটা অরাজকতার দিকে ব্যাপারটা যাচ্ছে, ঠিক যেন আর একটা বাংলাদেশ। তো প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সংসদ ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি রাস্তায় বেধড়ক মার খেয়েছেন। তো এসব হচ্ছে আন্দোলনের ধরন ধারণ। তার চেয়েও খারাপ যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নন, প্রাক্তন একজন প্রধানমন্ত্রীর বাসভবনেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তার স্ত্রী মারা গেছেন এবং অভিযোগ হচ্ছে সেটা ইচ্ছাকৃত। এবার অভিযোগটা ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে বা মারা হয়েছে হয়নি এটা একটা অভিযোগ, কিন্তু আগুনটা একেবারেই অভিযোগ না। প্রশ্নটা হলো যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, তাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর কি দোষ? তো দেখে শুনে মনে হচ্ছে যে বেটা প্রধানমন্ত্রী হয়েছিলি কেন, এবার দেখ কেমন লাগে বলে আনন্দে কিছু কিছু বিদ্রোহীরা আগুন জ্বেলে দিয়েছেন। এমনকি এটা পাকা খবর নয়, কিন্তু শুনতে পাচ্ছি যে বিরোধী দলের কার্যালয়েও আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বিদ্রোহীদের, এই জেনজি বিদ্রোহীদের দেখে সেই মুস্তাফা আলীর গল্পের কথা মনে পড়ে যায় যে তুই কি বেটা অমুক, তুই কি বেটা তমুক, তুই কি বেটা জাতীয়তাবাদী, তুই কি বেটা কমিউনিস্ট, না কিছুই না, তাহলে তুই কি অ্যানার্কিস্ট? তো সে বিদ্রোহী খুব হেসে উত্তর দিল, না আমি অ্যানার্কিস্ট নয়, অ্যানার্কিও আমরা উড়িয়ে দিয়েছি। তো ব্যাপারটা দেখে শুনে এই জেনজির বিদ্রোহ বাংলাদেশ এবং নেপালে দেখে শুনে মনে হয় এইরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তা হ্যাঁ, এর পিছনে কিছু কারণ ছিল, বিপুল দুর্নীতির অভিযোগ ছিল, সেটা নিশ্চয়ই সত্য, অন্তত কিছুটা অংশ তো সত্য বটেই। নেপো কিড বলে একটা কথা এই প্রসঙ্গে শোনা যাচ্ছে। নেপো কিড একটা নেপালি ভাষার সঙ্গে ইংরেজি মিশিয়ে মিশ্রিত শব্দ, যার অর্থ ঠিক আমি জানি না, কিন্তু যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই কিডরা রাজনীতিকদের ছেলে মেয়ে যারা কিছুই করে না, মূলত বাপের বখাটে ছেলে মেয়ে, রাজনীতির প্রভাব খাটিয়ে দামি গাড়ি চড়ে বন্ধু বান্ধবের সঙ্গে ফুটানি করে দিন কাটায়। যদিও নেপালিটা আমি জানি না, কিন্তু কাছাকাছি একটা বাংলা বাংলা প্রবচনের সঙ্গে মিল আছে, সেটা হলো নেপো এমারে দুই। তো সেটা হওয়া খুবই সম্ভব, অসম্ভব কিছু না। কারণ ভারতবর্ষেও অবিকল একই জিনিস দেখা যায়। এখানে শোনা যায় জনৈক শাহ, জনৈক গাদকারির কিডদের কথা। তো সেটা নিয়ে হইচই কিছু হয়নি, নেপো বলেন না তাদের। তো শোনা যায় আরও অনেকের কথা, বিশেষ করে আদের পুত্র এবং কন্যাদের কথা তো বিশেষ করে শোনা যায়। কিন্তু এখনো পর্যন্ত তাদের নেপো বলে দাগিয়ে কেউ ঠাট্টাই আর কি করা শুরু করেননি, করলে খুবই ভালো, যেটা নেপালে হয়েছে। তো কিন্তু যেটা শোনা যাচ্ছে নেপালে, যেটা অত্যন্ত উদ্বেগজনক, নেপো কিড সেটা নয়, শোনা যাচ্ছে যে রাজতন্ত্র নাকি ফেরত আসতে পারে এবং রাজতন্ত্রের পক্ষে কিছু মিছিলও দেখা যাচ্ছে। আগেই বললাম যে কারা ক্ষমতায় আসবে জানা নেই, হয়তো রাজতন্ত্র ফেরত এলো এবং তার পক্ষের যে শক্তিগুলি আছে তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ হচ্ছে তা নয়। তো প্রশ্নটা দাঁড়িয়ে যায় এখানে যে দুর্নীতি খারাপ আর রাজতন্ত্র দুর্ধর্ষ খুব ভালো জিনিস। নেপালের রাজতন্ত্র বিশেষ করে, তো সেটার যা ধারাবাহিকতা, সে তো খুন জখমের ধারাবাহিকতা। আমরা যারা নেপালে এর আগের বিপ্লব বিদ্রোহটার সঙ্গে ছিলাম শুনেছি, সঙ্গে ছিলাম মানে নেপালে গিয়ে দেখিনি। তো আমরা 2001 সালের কথা ভুলিনি, যখন রাজতন্ত্রের পতন হলো। এক রাত্রের মধ্যে গোটা পরিবার, গোটা রাজ পরিবার খতম হয়ে গিয়েছিল খুনোখুনিতে সেবার। তো রাজা ছিলেন বীরেন্দ্র, শোনা যায় তিনি খুব জনপ্রিয় ছিলেন। তো তিনি স্বয়ং তার স্ত্রী ঐশ্বর্য খুন হয়ে গিয়েছিলেন শোনা যায় তার ছেলে এবং রাজপুত্র দীপ্তেন্দ্রর হাতে। তো কেন খুন হয়েছিলেন সেটা আবার নাকি একটা বিয়ে নিয়ে বিবাদ, দীপ্তেন্দ্র কাউকে একটা বিয়ে করতে চেয়েছিলেন, ওনারা রাজি হননি, কিন্তু সেটাও জানা যায়নি। ছেলেটি নাকি আবার আত্মহত্যা করে তিনি এবং কয়েকদিনের মধ্যে মারা যায় এবং রাজা হয়ে যান বীরেন্দ্রর ভাই গজেন্দ্র। তার কোনোভাবেও রাজা হওয়ার কথা ছিল না, কিন্তু তিনি রাজা হয়ে যান।
তো কথা হলো আগেরটা যদি নেপোয়ে মারে দই হয়, তো এটা তো পুরোদস্তুর নেপোলিয়ানে মারে দই। তো এইটা একটা ভদ্রসভ্য জিনিস যেটা গণতন্ত্রের পরিবর্তে আনতে হবে, সে গণতন্ত্রে যতই দুর্নীতি থাক। তো যাই হোক, সেবার গণবিক্ষোভ হয়েছিল এইসব নিয়ে, তারপরে রাজতন্ত্র বিলুপ্ত হয়। কিন্তু যারা বিক্ষোভ করেছিলেন সেই সময়টা আমরা খুব খুঁটিয়ে দেখেছি, যারা বিক্ষোভ করেছিলেন তারা কেউ চল এই ফুর্তি পেয়েছে একটু গজেন্দ্রর বাড়িতে গিয়ে আগুন দিয়ে আসি, ধরে তার যা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু পিটিয়ে দিয়ে, এরকম কাউকে করতে দেখা যায়নি। বিদ্রোহ বিপ্লব আমরা এইভাবেই দেখেছি, সরকারের পতন হয়, মন্ত্রীদের পতন হয়, কেউ কেউ দেশ ছেড়ে চলেও যান, নানা জায়গায় হয়েছে। কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ধরে ঠেঙিয়ে দিই, এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীকেও মনের আনন্দে পিটিয়ে দিয়ে, এই জিনিস কখনো দেখিনি। এই যে জেনজির নেতৃত্বে নতুন বিদ্রোহ বিপ্লবের একটা প্রকরণ চালু হয়েছে, এইটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার। এর আগে উপমহাদেশে এরকম কিছু দেখা গেছে বলে জানি না। লাতিন আমেরিকায় কিছু কিছু হয়েছে, কিন্তু উপমহাদেশে বা কাছে পিঠের মধ্যে এরকম কিছু হয়নি। তো এই আন্দোলনের এরকমই কয়েকটা ঘরানা আছে, তো সেটা বাংলাদেশেও দেখেছি, এখানেও দেখেছি। তো বাংলাদেশও এই একইভাবে প্রচণ্ড বিপ্লব হলো, সঙ্গে আমাদের যে প্রগতিশীলরা আছেন তারাও প্রচণ্ড বিপ্লবী, প্রচণ্ড লাফালেন। ওখানেও জানা যাচ্ছিল না কারা ক্ষমতায় আসবে, কিন্তু বিপ্লব হচ্ছে শুনতে পেলে আনন্দের কোনো পরিসীমা নেই, সীমা পরিসীমা থাকে না একদল লোকের। তো তার পিছনে কোনো স্বার্থ আছে কিনা আমি জানি না, কিন্তু আনন্দটা দেখেছি। তো তারপর কি হলো, বিপ্লব হয়ে গেল। এখন সেখানে ভীষণ উন্নত একটা ধর্মীয় মবক্রেজি এসেছে। নানা জিনিস হচ্ছে, বিবরণ দেব না কারণ এটা নেপালের কথা, বাংলাদেশের নয়। তো বাংলাদেশে এখন কবর খুঁড়ে লাশ বের করে সেই লাশকেও এখন তার লাশেরও অ্যাবিউজ করা হচ্ছে, এসব নানা জিনিস হচ্ছে। তো সেই একই প্রকরণে দেখতে পাচ্ছি এবার নেপালে ভীষণ বিদ্রোহ, প্রচণ্ড বিক্ষোভ চলছে। তো আন্দাজ করতে পারছি যে এবার বিপ্লব করে, জানার কোনো উপায় নেই নিশ্চিত করে, কিন্তু যা প্রবণতা তাতে এবার নিশ্চয়ই শাহী হিন্দু রাজতন্ত্র আসবে, আন্দাজ করা যাচ্ছে। কারণ যোগী আদিত্যনাথের ছবি নিয়ে, হ্যাঁ, ভারতবর্ষের যোগী আদিত্যনাথের ছবি নিয়ে রাজতন্ত্রপন্থীরা ওখানে মিছিল করছেন, একদম বিনা বাধায় মিছিল করছেন। এবং তার সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে যে পুরো আন্দোলনে শোনা যাচ্ছে নেতৃত্ব দিচ্ছেন যে ওখানকার জেনজি নির্দল মেয়র বলেন্দ্র শাহ। তিনি কোনো দলে নেই, কিন্তু তিনি যে তরুণ এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং তাকে নেতা হিসেবে মানা হচ্ছে। ফলে রাজনৈতিক দিশা কি একেবারেই বোঝা যাচ্ছে না, বোঝার কোনো উপায়ও নেই, কিন্তু এইভাবেই বিপ্লব চলছে। তো এই যে বিপ্লবের পন্থা, এর সত্যি কথা বলতে কি খুঁড়ে খুঁড়ে প্রণাম। এই যারা বিপ্লবী, যারা বিপ্লব করছেন তাদের দূরদৃষ্টি বলে কিছু আছে বলে মনে হয় না। যারা মেটিকুলাস প্ল্যানিং করছেন তাদের কথা ছাড়ুন, তাদের নিশ্চয়ই আছে। কিন্তু যারা নেমে পড়েছেন রাস্তায়, এদের কাছে ফেসবুক ভালো, হোয়াটসঅ্যাপ ভালো, রাজতন্ত্র ভালো, মোল্লাতন্ত্র ভালো, খালি যা দেখা যাচ্ছে গণতন্ত্র খারাপ, কারণ ওটাই হচ্ছে দুর্নীতি আর ফ্যাসিবাদের আখড়া। তো এর পিছনে আবার তাদের যেহেতু বুলিটা ভালো, সার্ফটা ভালো করতে পারেন নেট, তাদের এর পিছনে নানা রকম রাজনৈতিকভাবে সঠিক ব্যাখ্যা টাখ্যাও আছে। তার মধ্যে ফ্যাসিবাদ আছে, স্বাধীনতা কাকে বলে সেসব আছে, নারী আছে, খালি সাধারণ বুদ্ধি যেটা, এর কোনো ব্যাপার স্যাপার আছে বলে মনে হয় না। তো এরকম বিপ্লবী আমাদের দেশেও প্রচুর দেখতে পাওয়া যায়। এরকম বিপ্লবীদের সঙ্গে কথোপকথনে আমি একাধিকবার জড়িয়ে পড়েছি। তো একবার একটা কথোপকথন মনে আছে, সেখানে বিভিন্ন লোককে নিয়ে অমুক 1.5 ইঞ্চি মিসোজিনিস্ট নাকি তমুক 2 ফোঁটা কাস্টিস্ট, এ নিয়ে খুব চুলচেরা বিশ্লেষণ হচ্ছিল। তো দেখে টেকে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম, সবই তো ভালো, কিন্তু এই যে আমরা ফেসবুক আর গুগল নাগাড়ে ব্যবহার করে চলেছি, এইগুলো কি? তখন আমাকে বলা হয়েছিল যে না, এইভাবে বিষয়টা গুলিয়ে দেওয়া যাবে না, অর্থাৎ কিনা বড় বিষয়গুলো আনা যাবে না, খুচরো বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আমি প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিলাম, সেই দিকে নজর দিতে হবে, কিন্তু বড় বড় যে ব্যাপারগুলো, অর্থাৎ কিনা কে ক্ষমতায় আসবে, কি হবে, এই দিকে নজর দেওয়া যাবে না। তো এই নিয়ে একটা জোক ছিল, এক ভদ্রলোক নাকি বলেছিলেন, আপনারা সবাই সেটা জানেন, যে ছোটোখাটো যে সংসারের বিষয়গুলো, এইগুলো নিয়ে আমি মাথা ঘামাই, এইগুলো নিয়ে আমার স্ত্রী মাথা ঘামান, যেমন কাজের লোক কখন আসবে, কি রান্না হবে, আর আমি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে মাথাপত্তর ঘামাই। তো যেমন আমেরিকার রাষ্ট্রপতি, পরবর্তী রাষ্ট্রপতি কে হবে না, ইত্যাদি। তো এগুলো আমরা খুবই হেসে টেসে বলতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপারটা সত্যি উল্টে গেছে। বড় জিনিস নিয়ে একেবারেই মাথা ঘামানো যাবে না, এইটা হচ্ছে থাম্ব রুল। ছোটোখাটো জিনিস নিয়ে মাথা ঘামিয়ে চলতে হবে। যেমন আপনি কি চাকরি করবেন জানার দরকার নেই, কিন্তু বাড়িতে কি চাকরি থাকবে কি থাকবে না, ভবিষ্যৎ কী হবে জানার দরকার নেই, কিন্তু বাড়িতে চিনির দানাগুলো কী হবে এই নিয়ে শুধু মাথা ঘামান। তো এইটা এখন ট্রেন্ড, প্রবণতা হয়ে দাঁড়িয়েছে, একবার নয় বহুবার দেখলাম।
তো দেখে দেখে বলতে ইচ্ছে হয় যে এখন বোধহয় এআই যেহেতু এসে গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই এই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছেই বোধহয় এখন নিজেদের বুদ্ধিকে বন্ধক রাখাই হয়ে দাঁড়িয়েছে হাল ফ্যাশন। এবং বারবার এই একই জিনিসের পুনরাবৃত্তি দেখে মনে হয় যেগুলো ঠিক আপতিক ব্যাপার, অ্যাক্সিডেন্টাল ব্যাপার, তাও বোধহয় নয়, কারণ মেটিকিউলাস প্ল্যানিংয়ের কথাটা বাংলাদেশের ক্ষেত্রে অন্তত আমরা শুনে ফেলেছি। কিন্তু যাই হোক, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে যে নেপালে যা হচ্ছে সে তো নেপালে হচ্ছে, এতে বঙ্গবাসীর কি? কিন্তু বঙ্গবাসীর যে কিচ্ছু নয় তা নয় একেবারে, বরং উল্টোটাই, খুব সম্ভবত বঙ্গবাসীর পক্ষে এই ব্যাপারটা বিপজ্জনক এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কু হয়ে সেনা ক্ষমতা নেবে নাকি কাঠমান্ডুর জেনজি নেতা বলেন্দ্র শাহ রাষ্ট্রপ্রধান হবেন বলা যাচ্ছে না। এই বলেন্দ্র শাহ আবার নাকি অর্ধেক বিহারি, তো তিনি হলে বাংলার কিন্তু সমস্যা আছে। না, অর্ধেক বিহারি বলে না, তার একটা এজেন্ডা আছে, সেই জন্য সেনা হলেও নেই তা কিন্তু নয়। তো এজেন্ডাটা কি? তো সেটা একটা গোলমেল এজেন্ডা। এই গোলমালটা আবার শুরু করেছেন অন্য কেউ নয়, আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী উনিজি। যথারীতি তিনি যা গোলমাল পাকান। তো তিনি, আপনারা সবাই জানেন যে প্রচুর টাকা খরচ করে একটা সংসদ ভবন বানিয়েছিলেন দিল্লিতে। তো তাদের যে প্রিয় এজেন্ডা, সেই হিন্দু বীরদের প্রিয় অখণ্ড ভারতের এক চিত্র তিনি প্রকাশ করেন। সেই সময় কোনো দরকার ছিল না, কিন্তু ওই যে হিন্দু বীরদের হামবড়াই, কিছু করতে না পারলেও হামবড়াইটা আছে, আর চুলকুনির যে ব্যাপার সেটা সহজে লুকোনো যায় না, ফলে ওটা তারা করেই ফেলেছেন। তো সেই চিত্রে তো বোধহয় সারা পৃথিবীকে তারা ঢুকিয়ে ফেলেছিলেন। তো সেটা এখানে গুরুত্বপূর্ণ নয়। তাতে নেপালের একটা বড় অংশ, লুম্বিনী, কপিলা বস্তু টস্তু সবই অখণ্ড ভারতের অংশ ছিল। এভারেস্টটাও ঢুকিয়ে নিয়েছিলেন কিনা বলতে পারবো না, অতটা আমি খুঁটিয়ে দেখিনি। তো এইটার ভয়াবহ প্রতিক্রিয়া হয় নেপালে। এখন যার নাম নেতা হিসেবে নাম শোনা যাচ্ছে, সেই কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র, তখন এর জবাবে একটা অখণ্ড নেপালের ছবি প্রকাশ করেন। সেটা তার অফিসে ঝোলানো ছিল এবং এখনো আছে। তো তাতে ভারতবর্ষের গুচ্ছের জায়গা নেপালের মধ্যে ধরা ছিল। তাতে বাংলার সমস্যাটা কি? বাংলার সমস্যা হলো যে উত্তরবঙ্গের একটা বড় অংশ, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকাগুলো সেই অখণ্ড নেপালের অংশ হিসেবে ধরা আছে ম্যাপে। তো গোর্খাল্যান্ড যেখানে দানা বেঁধেছিল সেটা তো বটেই, এবং বৃহত্তর গোর্খাল্যান্ড বলে একটা কথা শোনা যাচ্ছিল, সেই পুরো অঞ্চলটা এখন বৃহত্তর নেপালের মধ্যে ধরা আছে। তো বিপদটা এই নয় যে উনি যদি ক্ষমতায় আসেন এসেই এই অংশগুলো দখল করে নেবেন, কারণ ছবিটা নেহাতি প্রতীকী, দখল করার কোনো ব্যাপার নেই। তবে ঐতিহাসিকভাবে যেটা হয়েছে যে নেপালি নাগরিকরা ভারতবর্ষে কিন্তু এতদিন পর্যন্ত অবাধে ঢুকতে পেরেছে এবং এখনো পারে। ফলে দার্জিলিং এবং কালিম্পং এলাকায় তারা প্রচুর পরিমাণে ঢুকেছে এবং সেটা বাঙালি খেদাও আন্দোলনে মগ্ন যখন ছিলেন কেন্দ্রীয় সরকার, তার নাকের ডগা দিয়ে নেপালিদের ক্ষেত্রে তারা কোনো চিন্তা ভাবনা করেননি। নেপাল একটা হিন্দু রাষ্ট্র হবে, তাদের মহা আনন্দ। যোগী আদিত্যনাথ সেখানে চলে গিয়েছিলেন, এসব নানা ব্যাপার হয়েছে। তো এই যে ঢুকেছে নেপালি লোকজন, এটা আইনসঙ্গতভাবে, কারণ ভারতে নেপালিরা ঢুকতে পারে। কিন্তু ঐতিহাসিকভাবে এটা সত্য যে ওই যে জনসংখ্যা বৃদ্ধি, সেটা গোর্খাল্যান্ড আন্দোলনের জোর পাওয়ার একটা বড় কারণ। তো এবার যেটা আশঙ্কা করা যাচ্ছে, দখল নয়, যেটা আন্দাজ করা যাচ্ছে সেটা হলো ওই আওয়াজ কিন্তু এবার জোরদার হবে। আজকে এই মুহূর্তে না হলেও, আগামীকাল না হলেও, একটু সময় নিয়ে হবেই, এবং বাংলা ভাগের আওয়াজ উঠবে। তো হিন্দু বীররা এতদিন পর্যন্ত সেটা তোল্লাই দিয়েছেন, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করে দেবেন বলেছিলেন, আন্দাজ করতে পারি সেটা আবারও দেবেন। ফলে এটা বাঙালির জন্য একটা বিরাট বিপদ আসতে চলেছে, যেটা আশঙ্কা আমাদের মাথায় রাখা উচিত। এবং শুধু এখানেই শেষ নয়, হিন্দু বীররা আশ্চর্য হয়ে যাবেন যে এতদিন ব্যাপারটায় বাঙালি বিদ্বেষ ছিল, কিন্তু সেটা এবার আর শুধু ওখানেই থেমে থাকবে না, এর সঙ্গে কিন্তু একরকম করে ভারত বিদ্বেষও যোগ হবে। বলেন্দ্র কিন্তু একটা অখণ্ড ভারতের কথা মেনে নেননি। যতই হিন্দু বীররা নাচুন, ওই রকম একটা শক্তি, ওই রকম একটা গলার আওয়াজ কিন্তু থাকবেই। আগুন নিয়ে কাণ্ডজ্ঞানহীনের মতো খেললে যা হয় তাই হবে। তা এতদিন আসামে বাঙালির বিরুদ্ধে ওস্কানো হয়েছে অসমিয়া লোকজনকে, উত্তর পূর্বে যতগুলো জায়গায় গোলমাল, সেখানে দেখবেন যে বাঙালি বিরোধী যে অনুভূতি, সেটাকে ওস্কানো হয়েছে নানাভাবে। তো পশ্চিমবঙ্গের উত্তরেও একই জিনিস হয়েছে, বাঙালি বিদ্বেষকে আগুন দিয়ে তোলা হয়েছে। এবং এখন তো গোটা উত্তর ভারতেই বাঙালি খুব সহজ আক্রমণের বস্তু, কিন্তু আগুন নিয়ে খেললে যা হয়, এই পুরোটাই এবার কিন্তু নতুন মাত্রা নিচ্ছে। বৃহত্তর বাংলাদেশের জুজু দেখিয়ে একদিন বাঙালি ঠেঙানো হয়েছে, এবার কিন্তু যেদিকে নজর দেওয়া হয়নি সেই বিপদটা সামনে আসছে। বৃহত্তর নেপাল হতে চলেছে ফাঁকতালে, মানে গোর্খাল্যান্ডের দাবি কিন্তু সজোরে উঠতে চলেছে। বাঙালির আসল বিপদটা কিন্তু ওইখানে।
তো তাদের আসামে ঠেঙানো হচ্ছে, উত্তরপ্রদেশে ঠেঙানো হচ্ছে, এবার যেটুকু টিকে ছিল সেই পশ্চিমবঙ্গকেও অর্ধেক করার দাবি কিন্তু এলো বলে। এবং হিন্দু বীররা, তারা যেহেতু বাঙালি শত্রু, এখন ব্যাপারটা দাঁড়িয়েছে হিন্দু বীর বনাম বাঙালি, বিজেপি বনাম বাঙালি, ফলে তারা আন্দাজ করা যাচ্ছে এতে দুহাত তুলে নাচবেন। তো কিন্তু তাদেরও নাচের কিছু নেই। আগে যেটা বলছিলাম সেটা একটু বিশদ করে বলি, যে এবার বিষয়টা সম্পূর্ণ ঘেঁটে গেছে। লক্ষ্য করে দেখবেন মুসলমান প্রধান বাংলাদেশ এবং সম্ভাব্য হিন্দু রাষ্ট্র নেপাল উভয়ের আন্দোলনেরই কিন্তু একটা বস্তু সাধারণ, ভারত বিরোধিতা। তো এর একটা অংশকে, আন্দোলনকারীদের একটা অংশকে নেপালে হিন্দু বীররা ওই যোগী আদিত্যনাথের মতো পিছন থেকে ঠেলা মারছেন, মারুন, কিন্তু কেউই ওই অখণ্ড ভারত তার মধ্যে নেপাল ঢুকে যাবে এটা সহজভাবে নেয় না। ফলে ভারত বিরোধী একটা শক্তি কিন্তু ভিতরে আছে, তাদের চিন্তা ভাবনা আছে, সেই শক্তি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাসঙ্গিক। এবং নেপাল এবং বাংলাদেশে দুটো এই সাধারণ বিষয় যেটা দুটো ক্ষেত্রে, সেটা হলো আরেকটা বিষয় যে চীনকে নিয়ে এদের কারো কোনো সমস্যা নেই, ভারতবর্ষকে নিয়ে আছে। তো এই যে ব্যাপারটা তৈরি হচ্ছে তার পিছনে চীনের প্রচুর অবদান আছে, প্রচুর প্রচেষ্টা আছে। উল্টো দিকে ভারতের যে কেন্দ্রীয় সরকার, যে তার প্রতিবেশীদের নিয়ে যা চিন্তা ভাবনা করেছেন সেটা আস্ফালন ছাড়া আর কিচ্ছু না, কাউকে বন্ধু বানানোর চেষ্টা করেননি। সার্ক বলে একটা বস্তু হয়েছিল বহুদিন আগে রাজীব গান্ধীর আমলে, সেটা দীর্ঘদিন ধরেই অকেজো এবং ইচ্ছে করে অকেজো করে প্রায় তুলে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি। চীন যেখানে খুব খুব সাফল্যমণ্ডিতভাবে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ সকলকে বন্ধু বানাচ্ছে, আমাদের প্রিয় উনিজির বিদেশ নীতি বলতে একটাই, সকলকে কি করে চটিয়ে দিয়ে শত্রু বানানো যায়। এই উপমহাদেশে এই এলাকায় ভারতবর্ষের বন্ধু বলে মনে হয় না আর কেউ টিকে থাকবে। তো বিদেশ নীতি নিয়ে এইটা হচ্ছে আমাদের মাননীয় উনিজির বিশেষ অবদান। তিনি অনেক দিন ধরেই নানা ব্যাপারে নাকের জলে চোখের জলে হচ্ছেন, একবার ট্রাম্প, একবার চীন, একবার রাশিয়া, শাটল ককের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কাকে বন্ধু বানাবেন আর খুঁজে পাচ্ছেন না। নিজের এলাকা, নিজের যে খাস এলাকা উপমহাদেশ, সেখানেও কিন্তু অবস্থা শোচনীয়। তো এই পুরো পরিস্থিতিটা তাঁর মুকুটে আরেকটা বিরাট বড় পালক। ফলে হিন্দু বীরদের নাচার কিছু নেই। একদিন তারা বাঙালি বিদ্বেষকে, বাঙালি খেদানোকে খুব আনন্দ করে উদযাপন করে যাচ্ছিলেন। তো এবারও ভেবেছিলেন যে আগুন লাগিয়ে দিলে আগুনটা নিজের ঘরে আসবে না, এবার কিন্তু তা হবে না। এই আগুনটা কিন্তু বহিঃশত্রুর কথা যদি বলেন, যারা বন্ধু নয়, চারদিক থেকে ভারত রাষ্ট্রকে ঘিরে ধরবে, এবং এর জন্য যদি আপনারা আপনাদের প্রধানমন্ত্রীকে দায়ী না করেন, সে আগুন কিন্তু আপনাদের ঘরেও লাগবে। আর যদি আপনারা বাঙালি হন, বাঙালি হলে তো কোনো কথাই নেই, বাঙালি হলে বিপদ এমনিই নাচছে, অমনিও নাচছে। বাঙালি খেদাও চারদিকে হচ্ছে, এরপর বাংলা ভাগ দাবি উঠে এলো বলে। তো এই ব্যাপারটা বাঙালির পক্ষে খুব বিপজ্জনক, যেটা নিয়ে আমার সকলকে সতর্ক করার দরকার ছিল, সেটা করলাম। যাদের এই ভিডিও ভালো লাগলো তারা অতি অবশ্যই শেয়ার করবেন, অন্যদের জানাবেন, এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিজেদের মতামত দেবেন, আমাদের সাইটে আসবেন, এবং কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের যে বইয়ের দোকান, সেখানে আলাপচারিতা বই দেখার জন্য যে খুশি যখন খুশি চলে আসবেন। তো আজকে এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।